দিয়ে দিয়ে দেবে বলে। এটা কি তোমার সাইকেলের চাবি? হ্যাঁ, এটা ওখানে কেন? সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস চলছে। ঢাকা কলেজের বাংলা বিভাগের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র যারা, শিক্ষার্থী যারা, তাদের জন্য আজকে আমি এই ক্লাসটা নিচ্ছি। প্রত্যাশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। কারণ যে আমরা এই মুহূর্তে সবাই একটা অস্থির অবস্থার মাঝে বসবাস করছি। তোমরা সবাই জানো যে করোনায় সারা পৃথিবী বিধ্বস্ত। তোমরা যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, সেইটুকুই প্রত্যাশা রাখছি। তোমরা যারা থার্ড ইয়ারে পড়ো, সম্মান তৃতীয় বর্ষে যারা পড়ো, তারা তোমাদের সিলেবাসগুলো সম্পর্কে জানো। তার মাঝে একটা কোর্স আছে, যে কোর্সটির কোড হচ্ছে 3001। আমি লিখে দিচ্ছি 3001। যে কোর্সটির শিরোনাম হচ্ছে বাংলা কবিতা 2। বাংলা কবিতা 2। যেই কোর্সটিতে যারা পাঠ্য রয়েছেন, জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু, বিষ্ণু দে, এই চারজন কবি পাঠ্য। এই চারজন কবির সকল কাব্য যে পাঠ্য তা নয়। জীবনানন্দ দাশ বনলতা সেন, সুধীন্দ্রনাথ দত্ত অর্কেস্ট্রা, বুদ্ধদেব বসু কঙ্কাবতী এবং বিষ্ণু দে চূড়াবালি, এই চারটি কাব্য পাঠ্য। যদিও এই চারজন কবির মাত্র চারটি কাব্যই পাঠ্য, কিন্তু তারপরও যে আমাদেরকে এই চারজন কবি সম্পর্কে কিছুটা আলোকপাত করতেই হবে। তোমরা বাংলা সাহিত্যের তৃতীয় বর্ষের ছাত্র, সেই হিসেবে বাংলা সাহিত্য সম্পর্কে কিছু ধারণা তোমাদের রয়েছে। সেই ধারণা রয়েছে, তার প্রেক্ষিতেই আমি কথাগুলো বলছি। যে বাংলা সাহিত্যের যে গীতি কবিতা, যদিও বিষয়টি একেবারে আধুনিক কালের, গীতি কবিতার উদ্ভব এবং ক্রমবিকাশ। তোমরা বাংলা সাহিত্যের ইতিহাস যে কোর্সটি ছিল সেকেন্ড ইয়ারে কিংবা থার্ড ইয়ারই বোধ হয়, সেখানে আধুনিক যুগের যে বাংলা সাহিত্য, সেখানে তোমরা পড়েছ বাংলা সাহিত্যের গীতি কবিতার উদ্ভব এবং ক্রমবিকাশ সম্পর্কে। যে গীতি কবিতা আধুনিক যুগে এসে প্রকাশ পেল, এবং যে আধুনিক যুগে বিভিন্ন কবিদের হাতে, বিশেষ করে রবীন্দ্রনাথের হাতে যে বাংলা গীতি কবিতা সর্বোচ্চ শিখরে আরোহণ করেছিল, সেই গীতি কবিতা কোনো কোনো সাহিত্যতাত্ত্বিক মনে করেন যে বাংলা সাহিত্যে মধ্যযুগেও গীতি কবিতার কিছু বৈশিষ্ট্য ছিল, যেমন বৈষ্ণব পদাবলী সাহিত্য। তোমরা পদাবলী সাহিত্য পাঠ করেছ, সেই পদাবলী সাহিত্যে লক্ষ্য করেছ যে বড় বড় অনেক কবি ছিলেন, বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, তারা সবাই অনেক বড় কবি। সেই কবিদের কবিতাও কিন্তু কেউ কেউ গীতি কবিতা হিসাবে চিহ্নিত করে থাকেন, যদিও সেই কবিতাগুলো শেষ দিকে এসে কিছুটা ধর্মতাত্ত্বিক আবরণ দ্বারা ঢাকা পড়ে গিয়েছিল। সেই গীতি কবিতায় যদি আমরা মধ্যযুগের সূচনা ধরি কিংবা আধুনিক কালে সেই গীতি কবিতার সূচনা ধরি, তাহলেও লক্ষ্য করব
যে রবীন্দ্র যুগে এসে এই গীতিকবিতা, বাংলা গীতিকবিতা বিশ্ব পরিমণ্ডলে খ্যাতি অর্জন করতে পেরেছিল। তোমরা জানো যে রবীন্দ্রনাথ বহির্বিশ্বে যে রবীন্দ্রনাথের সবচেয়ে বেশি পরিচয় একজন কবি হিসাবে। কবি মানেই হচ্ছেন গীতিকবি। 1913 সালে রবীন্দ্রনাথ তার গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, সেটিও তোমরা জানো। সেই বাংলা সাহিত্যে যেই গীতিকবিতার আমরা যদি ওই আধুনিক যুগের প্রেক্ষিতে চিন্তা করি তাহলে লক্ষ্য করব যে বাংলা সাহিত্যের প্রথম গীতিকবি যদি চিহ্নিত করা যায় তাহলে তিনি হচ্ছেন বিহারীলাল চক্রবর্তী। বিহারীলাল চক্রবর্তী। তো বিহারীলাল চক্রবর্তীকে রবীন্দ্রনাথ ভোরের পাখি হিসেবে সম্বোধন করেছিলেন। অনেকটা রবীন্দ্রনাথ বিহারীলাল চক্রবর্তীকে অনেকটা গুরুর মতোই শ্রদ্ধা করতেন, এবং তিনি বলেছিলেন যে ভোরের বেলা পাখির কাকলিতে যেমন বাঙালির ঘুম ভাঙে, তেমনি বিহারীলালের এই গীতি কবিতা মধ্য দিয়ে যে সঙ্গীতের কুজন প্রকাশিত হয়েছিল, সেই কুজনে বাঙালির ঘুম ভেঙেছিল। তো সেই বিহারীলাল পরবর্তীকালে যারও অন্যান্য কবি, মাইকেল মধুসূদন দত্ত, যাকে আমরা বলি যে আধুনিক যুগের স্থপতি, যিনি নবযুগের স্রষ্টা। তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে এসে বাংলা গীতি কবিতার সর্বোচ্চ পর্যায়ে আরোহণ করল। এবং তারপরে রবীন্দ্রনাথ যখন নোবেল পুরস্কার পেলেন, যে আমরা পূর্বেই বলেছি 1913 সালে, সেই 13 সালের পরে, নোবেল প্রাপ্তির পরে আর একদল কবি, যাদেরকে যে আমরা চিনি 30-উত্তর যুগের কবি হিসাবে। কারা কারা সেই 30-উত্তর যুগের কবি? এই যে 4 জন তোমাদের সিলেবাসে পাঠ্য আছেন, সাথে অমিয় চক্রবর্তী, কেউ কেউ বলেন অচিন্ত কুমার সেনগুপ্ত, তারা হচ্ছেন এই 30-উত্তর যুগের কবি। যেই 30-উত্তর যুগের কবিরা, তাদের পাঠ্য কাব্য, তারা সকলেই কিন্তু 30-উত্তর যুগের প্লাস আধুনিক কবি। আধুনিকতা ও যে আধুনিক কবি সম্পর্কে কিছু কথা বলে নিচ্ছি। যে 1907 সালে রবীন্দ্রনাথ ঠাকুর যে আধুনিক সাহিত্য নামে একটি গ্রন্থ রচনা করেছিলেন। সেখানে অন্তর্ভুক্ত ছিলেন বঙ্কিমচন্দ্র, বিহারীলাল চক্রবর্তী, সঞ্জীব চন্দ্র, শ্রীশচন্দ্র মজুমদার, শিবনাথ শাস্ত্রী, দ্বিজেন্দ্রলাল, আব্দুল করিম, অক্ষয় কুমার মৈত্রেয়, যতীন্দ্রমোহন প্রমুখ। আবার তার কিছুকাল পরে মোহিতলাল মজুমদার তার একটি রচনা, আধুনিক বাংলা সাহিত্য, যে রচনাটি প্রকাশ পেয়েছিল 1936 সালে। সেই 1936 সালের আধুনিক বাংলা সাহিত্য নামক রচনায়, যেখানে মোহিতলাল মজুমদার ওই আধুনিক বাংলার সাহিত্যিক হিসেবে যাদেরকে চিহ্নিত করলেন, সেখানে রয়েছেন বঙ্কিম, বিহারীলাল চক্রবর্তী, সুরেন্দ্রনাথ, দীনবন্ধু মিত্র, দেবেন্দ্রনাথ সেন, অক্ষয় কুমার বড়াল, শরৎচন্দ্র, সত্যেন্দ্রনাথ দত্ত প্রমুখ। আবার তারও কিছুকাল পরে 1936, তারপরে 1954 সালে আবার বুদ্ধদেব বসু সম্পাদিত আধুনিক বাংলা কবিতা নামে একটি সংকলন বের করলেন। সেই সংকলনে তিনি শুরু করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে, আর শেষ করেছেন সেই সময়কার তরুণ কবিদেরকে নিয়ে। তার পরবর্তীকালে দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, তিনি আধুনিক বাংলা কবিতা সংকলন করেছিলেন, যে আধুনিক বাংলা কবিতা 1, সেটি প্রকাশ পেয়েছে
আহ, বিংশ শতকের শেষ দিকে এসে 1992 সালে, সেখানেও তিনি জীবনানন্দ দাশকে দিয়ে শুরু করেছেন। আমি এই কথাগুলো বললাম এই জন্য যে ওই যে আধুনিক কবিতা, ত্রিসূত্তর যুগের কবিতা, যে আধুনিক নামক যে শব্দটিকে যে আমরা বারবার ব্যবহার করছি, আমরা কিন্তু সময়ের প্রেক্ষিতে লক্ষ্য করছি সেই আধুনিকতা পাল্টাচ্ছে। এবং যে আধুনিক কবি হিসেবে যাদেরকে চিহ্নিত করা হয়েছে, এক একজন যারা বিভিন্ন কবিদেরকে চিহ্নিত করেছেন, এবং সময়ের পরিপ্রেক্ষিতে সেই চিহ্নিত কবিদের নামও কিন্তু পাল্টে যাচ্ছে। কেন পাল্টাচ্ছে? যেহেতু সময় পাল্টাচ্ছে। তাহলে যে এক কথায় বলা যাচ্ছে যে রবীন্দ্রদ্রোহী, অর্থাৎ দ্রোহী শব্দটা ব্যবহার করছি যেই জন্য যে যারা রবীন্দ্র বলয় থেকে বাংলা সাহিত্যকে মুক্ত করতে চেয়েছিলেন, সেই অর্থে সেই রবীন্দ্রদ্রোহী। ত্রিসূত্তর কালের ত্রিসূত্তর যুগের একটি সাহিত্য পত্রিকা, যে পত্রিকাটির নাম হচ্ছে কল্লোল। তোমরা এই পত্রিকার নামটি অবশ্যই মনে রাখবে, কল্লোল। আমরা যে কবিদেরকে নিয়ে আলোচনা করছি সেই কবিদেরকে একসাথে সবাইকে কিন্তু এই কল্লোল যুগের সাহিত্যিক হিসাবেও চিহ্নিত করা যায়। যেমন কেউ কেউ সেই শব্দগুচ্ছ ব্যবহার করেন যে তারা কল্লোল যুগের সাহিত্যিক। সেই কল্লোল যুগটি আসলে কি ছিল? যেখানে খেয়ালযোগ্য যে রবীন্দ্রনাথ 1913 সালে নোবেল পেয়ে গেছেন। 1914 সাল থেকে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে এবং প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে 1919 সালে। তো সেই প্রথম বিশ্বযুদ্ধের যে ভয়াবহ তাণ্ডব, সেই ভয়াবহ তাণ্ডব সমস্ত পৃথিবী লক্ষ্য করেছে। সেই তাণ্ডবের প্রেক্ষিতে মানুষের মনের যে অবস্থা, সেই যুদ্ধের পূর্ববর্তী অবস্থা থেকে পরবর্তী অবস্থায় বিস্তর ব্যবধান লক্ষ্য করা গেছে। তো ফলে যে ত্রিসূত্তর যুগটা কিন্তু সমস্ত পৃথিবীর জন্য একটি সমস্যা সংকুল সময়। যে তাহলে যে ত্রিসূত্তর যুগের কবি, যে আমরা পূর্বেই বলেছি, যারা রবীন্দ্রদ্রোহী, যারা ত্রিসূত্তর সময়ে বাংলা কবিতাকে একটি অন্যরকম পর্যায়ে নিয়ে যেতে পেরেছিলেন, যেখানে উল্লেখ্য তারা যে রবীন্দ্র সাহিত্যের প্রতি বিদ্রোহটা ঘোষণা করলেন, যেখানে বলে রাখা দরকার তাদের এই বিদ্রোহ ঘোষণাটা কিন্তু অক্ষমের আস্ফালন ছিল না, যে দুর্বলের আস্ফালন বলতে যা বোঝায়। আমরা যে অনেক সময় লক্ষ্য করি যার শক্তি নাই সেই অনেক বড় বড় কথা বলে, কিন্তু তারা যে রবীন্দ্রনাথের প্রতি জেনে শুনেই বিদ্রোহ শুরু করলেন, অর্থাৎ রবীন্দ্রনাথের প্রতি বলা যাবে না, রবীন্দ্র কাব্য জগতের প্রতি, যে তাদের এই বিদ্রোহটা কিন্তু মূর্খের আস্ফালন ছিল। তারা কাগজপত্রেই তা প্রমাণ করে দেখাতে পেরেছেন যে তারা যা করতে চেয়েছিলেন তা করতে পেরেছেন। এই যে আধুনিক শব্দটি সময়ের দিক থেকে যদি আমরা মূল্যায়ন করি, যে এই শব্দটি হচ্ছে ক্রম অগ্রসরমান, ক্রম পরিবর্তমান, ক্রম সঞ্চরণশীল ও সঞ্চরণশীল। আধুনিকতা শব্দটি কিন্তু বারবার পরিবর্তিত হচ্ছে। আধুনিকতার যে সংজ্ঞা কিংবা সময়ের পরিবর্তনে আধুনিকতা পাল্টে যাচ্ছে, সম্মুখের দিকে অগ্রসর হচ্ছে। পরিবর্তন, নতুন নতুন যে পরিবর্তন, সেই পরিবর্তনকে গ্রহণ করে নিচ্ছে, এবং সঞ্চরণশীলতা যার মাঝে রয়েছে। একবার রবীন্দ্রনাথ বলেছিলেন যে পঞ্জিকা মিলিয়ে ওই আধুনিকতার সীমানা নির্ণয় করা সম্ভব না। অর্থাৎ সন তারিখ দিয়ে যে আধুনিকতার সংজ্ঞা নির্ণয় সম্পর্কে তিনি প্রশ্ন উত্থাপন করেছিলেন। তার মতে যেটা কালের কথা ততটা নয় যতটা ভাবের কথা। তাহলে যে আধুনিকতা শব্দটি কাল দিয়ে সম্পূর্ণভাবে নির্দিষ্ট করা সম্ভব না, হচ্ছে
মানুষের যে চিন্তা চেতনার পরিবর্তন, সেই পরিবর্তনটাই হচ্ছে ওই আধুনিকতার মূল বৈশিষ্ট্য। তো যাক, রবীন্দ্রনাথ বলেছিলেন যে নদী সামনের দিকে চলতে চলতে হঠাৎ বাঁক ফেরে, সাহিত্য তেমনি বারবার সিধে চলে না, অর্থাৎ সোজা দিকে চলে না। যখন সে বাঁক নেয়, সেই বাঁকটাকেই বলতে হবে মডার্ন। আধুনিকতা সময় দিয়ে নয়, মর্জি দিয়ে, অর্থাৎ মর্জি, মানুষের যে মনস্তাত্ত্বিক অবস্থা, সেই মনস্তাত্ত্বিক অবস্থার যে পরিবর্তন, সেই পরিবর্তনটি আসলে আধুনিকতা। তাই আধুনিকতাকে জীবনানন্দ, সুধীন দত্ত, বুদ্ধদেব বসু সবাই নিজের মতো করে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন যে আসলে আধুনিকতা কি। তাহলে আধুনিক কবিতাটা হচ্ছে বিদ্রোহের, প্রতিবাদের, সংশয়ের, ক্লান্তির, সন্ধানের, আবার যেরই মধ্যে প্রকাশ পেয়েছে বিস্ময়ের জাগরণ ও জীবনের আনন্দ। সেখানে কি আছে? বিদ্রোহ আছে, প্রতিবাদ আছে, ক্লান্তি আছে। ক্লান্তি কেন? আমি পূর্বেই উল্লেখ করেছি যে যেই আধুনিক কবি যারা বাংলা সাহিত্যকে নবতর পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন, তারা যে সময়ে সাহিত্য চর্চাটা শুরু করেছেন, সেই সময়ে যে পৃথিবীর অবস্থাটা, একটি সংঘাত মুখর পৃথিবী তারা দেখেছেন। সেই সংঘাত মুখর পৃথিবীর যে পরবর্তী ধাপ, অর্থাৎ 1919 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি হলো, সেই সমাপ্তির পরে পৃথিবীর যে অবস্থা, যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর প্রস্তুতি শুরু হয়ে গেছে। সুধীন দত্ত এক জায়গায় লিখেছিলেন যে মেদিনী মুখর একনায়কের স্তবে। সেই একনায়ক তোমরা জানো যে জার্মানির সেই সময়কার যে নাৎসিদের নেতা অ্যাডলফ হিটলার, তাকে তিনি উল্লেখ করেছেন যে মেদিনী মুখর একনায়কের স্তব। সেই সমস্যা সংকুল পৃথিবীতে বসে তারা কাব্য রচনা করছেন। সেই কাব্যের ভাষা, সেই কাব্যের প্রকাশভঙ্গি, সেই কাব্যের বিষয়বস্তু কেমন হবে তা কিছুটা হলেও অনুমেয়। আধুনিক কবিতা পূর্বেই বলেছি বিদ্রোহের, প্রতিবাদের, সংশয়ের, ক্লান্তির, সন্ধানের, আবার এরই মধ্যে প্রকাশ আছে বিস্ময়ের জাগরণ। তাহলে আধুনিকতায় দুটি অর্থই বর্তমান। এক নম্বর হচ্ছে যে সাম্প্রতিক, সমকালীন ও সমসাময়িক। আমি লিখে দিচ্ছি, এক সাম্প্রতিক, সমকালীন, সমসাময়িক। আর দুই নম্বর যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে চিরকালীন ও শাশ্বত। দুই, চিরকালীন ও শাশ্বত। তাহলে আধুনিক কবিতা শুধু সমসাময়িক কালের মাঝেই যে সীমাবদ্ধতা নয়, কারণ তা চিরকালীন এবং শাশ্বত, অর্থাৎ সর্বকালের। এই যে অর্থময় আধুনিক বাংলা কবিতার স্রষ্টা, তারা কারা? এই তোমাদের কোর্সে যারা পাঠ্য, জীবনানন্দ দাশ, সুধীন দত্ত, অমিয় চক্রবর্তী, অচিন্ত কুমার সেনগুপ্ত, বুদ্ধদেব বসু, বিষ্ণুদেব প্রমুখ, তারাই হচ্ছেন এই আধুনিক কালের কবি। তাহলে কল্লোল, আমরা যে সাহিত্য পত্রিকাটির নাম করলাম কল্লোল,
সরি, আমি আবারও লিখছি, কল্লোল। এই কল্লোল পত্রিকার বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই জন্য যে একটি কল্লোল সাহিত্য গোষ্ঠী তৈরি এবং কল্লোল একটি যুগকেই প্রবর্তন করতে পেরেছিল, যে কল্লোল যুগ। সেই কল্লোল যুগের কবি হলেন এই আমাদের আলোচ্য কবিরা। যে কল্লোল পর্বের যে সাহিত্যিক যারা, তাদের মাঝে দুটি বৈশিষ্ট্য খুব মুখ্য ছিল। কি সেই বৈশিষ্ট্যগুলো? এক হচ্ছে সচেতনভাবে রবীন্দ্র উত্তর হওয়া। রবীন্দ্র উত্তর, আমি লিখে দিচ্ছি। সচেতনভাবে তারা রবীন্দ্রোত্তর, অর্থাৎ তারা রবীন্দ্র যুগকে পার করে পেরিয়ে এসে নতুন কিছু প্রকাশ করতে চান, তারা নতুন কিছু বলতে চান। আর 2 নম্বর বিষয়টি হচ্ছে নিজস্ব কাব্যলোক সৃষ্টি করা, যা বহুমাত্রিক এবং শাশ্বত। তাহলে আমরা এক লিখলাম যে এই সমস্ত কবিদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তারা নিজেদেরকে রবীন্দ্রোত্তর হিসাবে প্রকাশ করতে চান। আর 2 হচ্ছে যে তারা নিজস্ব একটি কাব্যলোক সৃষ্টি করতে চান। নিজস্ব কাব্যলোক সৃষ্টি করতে চান। আর এই কাব্যলোকটি যে শুধুই তাৎক্ষণিক কিংবা সমকালীন তা না, সেই কাব্যলোকটি হচ্ছে শাশ্বত, সর্বকালীন, সর্বজনীনও বটে। সেই সময় একটি প্রতিষ্ঠিত, হ্যাঁ, আমি কল্লোলের কথা যাবারও একটু লিখে দিচ্ছি, এটা তোমরা অবশ্যই মনে রাখবে। কল্লোল, এই কল্লোল পত্রিকা প্রকাশিত হয়েছিল 1923 সালে। সম্পাদকের নাম খেয়াল রেখো, দীনেশ রঞ্জন দাস এবং গোকুলচন্দ্র নাগ। এই 2 জন সম্পাদক যুগ্মভাবে তারা সম্পাদনা কাজটি করতেন। তো এই যে কল্লোল পত্রিকা, হ্যাঁ, এবং যেটা সেই পত্রিকার সাথে যারা সম্পৃক্ত হয়েছিলেন সেই সময়কার যারা বিখ্যাত সাহিত্যিক, শুধু কবি নয়, গদ্যকার, প্রাবন্ধিক, সবাই এই পত্রিকার সাথে সম্পৃক্ত হয়েছিলেন। তো রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যকে যেমন একটি পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, সেই সময়কার সাহিত্যতাত্ত্বিকদের ধারণাই ছিল যে তিনি শেষ, অর্থাৎ তারপরে আর কোনো পথ নেই, তার দেখানো পথেই হচ্ছে সর্বশেষ পথ, তারপরে আর কোনো সংকেত নেই, তারপরে আর কোনো দিক নির্দেশনা নেই, তিনি হচ্ছেন চরম পরিপূর্ণতা। এই যে প্রতিষ্ঠিত ধারণা, অর্থাৎ সাহিত্যে যে একটি রবীন্দ্র বলয় তৈরি হয়েছিল, সেই রবীন্দ্র বলয়কে ভেঙে যে 73 যুগের কবিরা বাংলা সাহিত্য তথা বাংলা কাব্যকে একটি নতুন আঙ্গিক, একটি নতুন চেতনার জগতে নিয়ে আসলেন এবং প্রতিষ্ঠা করলেন। তোমাদের যে কবিরা পাঠ্য, যে 4 জনের কথা বললাম, তারা 30-70 যুগের কবি। 30 দশকেই তারা তাদের কাব্য রচনা শুরু করেছেন। আমি পূর্বেই কিছুটা আলোকপাত করেছিলাম যে 30-এর দশকটা, যে 30-70 যুগটা আসলে কেমন ছিল। প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে। এই যে একটি ঝঞ্ঝামুখর অবস্থা, সেই ঝঞ্ঝামুখর অবস্থাটিকেই তারা
আহ, পর্যবেক্ষণ করেছেন। যেহেতু সেই পৃথিবীর ঝঞ্ঝা বিক্ষুব্ধ অবস্থাকে তারা পর্যবেক্ষণ করেছেন, সুতরাং তারা মানুষকে মূল্যায়ন করেছেন সেই দৃষ্টিতে, সংশয়ের দৃষ্টিতে, ক্লান্তির দৃষ্টিতে। আমি আহ, আরেকটি বিষয় নিয়ে কথা বলেই শেষ করছি। সেই ৭৩ যুগের এই ৫ কবিরই একজন সুধীন দত্ত, পুরো নাম হচ্ছে সুধীন্দ্রনাথ দত্ত, যার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে তন্নী। সেই তন্নী তিনি রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছিলেন এবং সেখানে তিনি লিখেছিলেন যে ঋণ শোধ করার জন্য নয়, ঋণ স্বীকারের জন্য। অর্থাৎ রবীন্দ্রনাথকে তিনি লিখলেন যে ঋণ শোধ করার জন্য নয়, ঋণ স্বীকারের জন্যই তিনি রবীন্দ্রনাথকে স্মরণ করছেন। তাহলে যেটা অবশ্যই স্বীকার্য যে ৭৩ যুগের কবি যারা, তারা রবীন্দ্রনাথের কাছে ঋণী ছিলেন। হ্যাঁ, অবশ্যই ছিলেন। এবং আসলে যেই যে ঋণ, সাহিত্যের ঋণ, যে বিষয়টি কিন্তু যে একটা পারম্পর্য আছে, সেটি কেমন? যেমন আমরা যদি সেই প্রাচীনকালের বাংলা সাহিত্যে ফিরে যাই, যে চর্যাপদ রচনা হলো, মধ্যযুগের সাহিত্যগুলো রচনা হলো, যে আধুনিক যুগের সাহিত্য তৈরি হতে শুরু করলো, আমরা কিন্তু এই পূর্ববর্তী সাহিত্যিক, আধুনিক কালের কবি সাহিত্যিক যারা, তারাও কিন্তু পূর্ববর্তী সাহিত্যিকদের কাছে যে অবশ্যই কিছুটা ঋণ তো রয়েছেই। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য কিংবা তার গীতি কবিতাগুলো যদি প্রকাশ না পেত, মাইকেল যদি জমিত্রাক্ষর ছন্দ তৈরি না করতেন, কবিদের কথা বলার স্বাধীনতাকে তিনি বাংলা সাহিত্যে না নিয়ে আসতেন, তাহলে পরবর্তীকালে বাংলা কবিতার যে বিকাশ, বাংলা কাব্যের যে বিকাশ, কবিদের কথা বলার স্বাধীনতা, পরবর্তীকালে যে বিভিন্ন ছন্দগুলো, আধুনিক বাংলা কবিতার যে বিভিন্ন ছন্দগুলো তৈরি হলো, সেই ছন্দগুলো তৈরি হতে পারত যদি মাইকেল এই অমিত্রাক্ষর ছন্দ, অর্থাৎ মধ্যযুগের যে পয়ার ছন্দ, সেই ছন্দকে ভেঙে চুরমার করে না দিতেন, তাহলে পারত না। তাহলে যে অবশ্যই মাইকেলের পরবর্তী যে কবিকুল, বাংলা সাহিত্যের যে কবিকুল, তারা অবশ্যই মাইকেলের কাছে ঋণী। সুতরাং ৭৩ যুগের কবিতা অবশ্যই রবীন্দ্রনাথের কাছে ঋণী। যেমন সুধীন দত্ত তো তন্নী কাব্যে তিনি স্বীকারই করেছেন যে ঋণ শোধ করার জন্য নয়, ঋণ স্বীকার করার জন্যই তিনি রবীন্দ্রনাথকে। হ্যাঁ, প্রকরণগত যে ঋণ, তা তো অবশ্যই রয়েছে, কিন্তু ভাবগত এবং বিষয়গত যে চেতনা, সেই চেতনা সম্পূর্ণই ভিন্ন, যা এই ৭৩ যুগের কবিরা সমন্বিতভাবে বাংলা সাহিত্যকে একটি নতুন পর্যায়ে টেনে দাঁড় করাতে পেরেছিলেন। আমি পূর্বেই বলেছিলাম, তাদের এই যে আস্ফালন, সেই আস্ফালনটি মূর্খের আস্ফালন ছিল না। তারা সত্যি করে দেখিয়েছেন। কি করে দেখিয়েছেন? যে বাংলা সাহিত্যকে রবীন্দ্র উত্তর যুগে তারা নিয়ে যেতে পেরেছিলেন। আজকের ক্লাসটা যে আমি এখানেই সমাপ্তি টানছি। যারা আমার ক্লাস শুনেছ, সবাইকে ধন্যবাদ। প্রত্যাশা রাখছি সবাই সুস্থ থাকো, ভালো থাকো, যে যেখানে আছো সেখানেই থাকো, সুস্থ এবং স্বাভাবিক জীবনের প্রত্যাশা রইল সবার প্রতি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ক্লোজ করে কেমনে ধ্রুব?